আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেইনটেনেন্স অ্যান্ড টেস্টিং এর সিলেবাসটা দেখেছিলাম, তাই তো? সিলেবাসটা দেখেছিলাম। এবারে আমরা এর সিলেবাসের আন্ডারে যে ইউনিট ওয়ান, সেই ইউনিট ওয়ানটা আজকে স্টার্ট করব। ঠিক আছে, ইউনিট ওয়ানের মধ্যে এখানে যেটা বলা হচ্ছে, কি বলেছে না, সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কোনো ইনস্টলেশনে কাজ করতে গেলে কি ধরনের সেফটি স্ট্যান্ডার্ডস ফলো করা উচিত, সেফটি রিলেটেড কিছু টার্মিনোলজিস, ঠিক আছে, এবং কি ধরনের অ্যাক্সিডেন্টস হতে পারে, অ্যাক্সিডেন্টসের যে তীব্রতা সেটা কোন কোন ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কিভাবে রেস্কিউ করা যায়, এই সমস্ত ফ্যাক্টর নিয়ে এখানে ডিসকাশন করা হবে। তাহলে আজকে আমরা স্টার্ট করি। ঠিক আছে, আমরা ডিসকাশন স্টার্ট করি। চ্যাপ্টারটির নাম হচ্ছে সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস। এখানে প্রথমে আমরা দেখব যে সেফটি কাকে বলে। ঠিক আছে, ডেফিনেশন অফ সেফটিটা কি? সেফটি হচ্ছে a condition of being protected from or unlikely to cause danger, risk or injury। ঠিক আছে, মানে এটা হচ্ছে এমন একটা কন্ডিশন বলে দিতে পারে যেখানে আমরা এই সমস্ত ডেঞ্জার, রিস্ক অথবা ইনজুরি এগুলোর হাত থেকে সুরক্ষিত থাকবো, তাই তো? কোনো রকম কোনো বিপদের হাত থেকে বা কোনো রিস্ক বা ঝুঁকিপূর্ণ ব্যাপারের হাত থেকে অথবা কোনো ইনজুরি অর্থাৎ আহত হওয়ার হাত থেকে আমরা নিজেরা সুরক্ষিত থাকবো, অথবা কাউকে এগুলো করবো না আর কি, মানে কারোর কোনো ইনজুরি ঘটানো অথবা ডেঞ্জার বা বিপদ বা ঝুঁকি ঘটানো এই কাজগুলো আমরা করবো না এবং নিজেরা প্রোটেক্টেড থাকবো। এই ঘটনাটাকেই বলা হতে পারে সেফটি। ঠিক আছে, এটাই হচ্ছে সেফটি ডেফিনেশন। So safety is the condition of being protected or unlikely to cause danger, risk or injury। ঠিক আছে, তো দেখো এবার এই সেফটি, তো এটা বেসিক একটা ডেফিনেশন, এটা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেফটির এই ডেফিনেশনটা যে কেবলমাত্র ইলেকট্রিক্যাল ক্ষেত্রে তা নয়, যে কোনো ক্ষেত্রে যে কোনো দিক থেকে এটা অ্যাপ্লিকেবল ডেফিনেশন। ইলেকট্রিক্যাল সেফটিটা স্পেশালাইজড ওয়েতে যদি আমরা বলি, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল সেফটি? The system of organizational measures and technical means to prevent harmful and dangerous effects on workers from electric current, electric arc, electromagnetic field, and static electricity, etc. are defined as electrical safety। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল যে দুর্ঘটনা বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যে সমস্ত ঝুঁকির ব্যাপার সেগুলো কিন্তু বিভিন্ন কারণে ঘটতে পারে। কি কি কারণ? ইলেকট্রিক্যাল কারণগুলো হচ্ছে, ইলেকট্রিক্যাল যে সেফটি তার কারণগুলো কি কি কারণে ঘটতে পারে, সেফটি মানে নষ্ট হতে পারে কোন কোন কারণে? ইলেকট্রিক্যাল কারেন্টের জন্য হতে পারে। ঠিক আছে, কোথাও যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো করে যায় সেটা একটা ইলেকট্রিক্যাল সেফটিকে হ্যাম্পার করবে। আবার ইলেকট্রিক আর্ক, ঠিক আছে, বিভিন্ন ওয়েল্ডিং মেশিন বা এই সমস্ত জায়গাতে ইলেকট্রিক আর্কের সৃষ্টি হয়, সেখান থেকে অনেক সময় সেফটি হ্যাজার্ড তৈরি হতে পারে। অথবা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে বা ইলেকট্রিক্যাল সেফটি হ্যাম্পার্ড হতে পারে। অথবা স্থির তড়িৎ, সেখান থেকেও কিন্তু অনেক সময় হার্মফুল কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, ক্ষতিকারক কোনো ঘটনা ঘটতেই পারে। ঠিক আছে, তো এই সমস্ত যে প্রভাব, মানে ইলেকট্রিক্যাল কারেন্ট অথবা ইলেকট্রিক্যাল আর্ক, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই সমস্ত ক্ষেত্র থেকে যে বিপদ এর সম্ভাবনা আছে, সেখান থেকে তাদেরকে রক্ষা করতে হবে যে সমস্ত লোকজনেরা এই সমস্ত ক্ষেত্রে কাজ করছে। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক আর্ক বা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছে তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে এই সমস্ত বিপদের হাত থেকে সুরক্ষিত রাখবার জন্য যে জায়গাতে তারা কাজ করছে বা যে সংস্থায় তারা কাজ করছে, সেখানে নিশ্চয়ই কিছু অর্গানাইজেশনের তরফ থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে, কিছু মেজার্স নেওয়া হবে, তাই তো? কোনো সংস্থায় যদি তারা কাজ করে এই সমস্ত বিপদের সম্মুখীন যাতে তার কর্মীরা না হয়, তার জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা গ্রহণ সংস্থার তরফ থেকে করা হবে। সেই ব্যবস্থাগুলো, তার মধ্যে কিছু টেকনিক্যাল মেজার্সও থাকবে,
টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলেও কিছু সুরক্ষার ব্যাপার থাকবে। তো সেই সমস্ত ব্যাপারগুলোকে একত্রিতভাবে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সেফটি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক্যাল সেফটি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড যে সমস্ত বিপদ, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিক আর্ক অথবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই সমস্ত বিপদের হাত থেকে যে সমস্ত কর্মীরা ওই সমস্ত কাজ, ওই সমস্ত ফ্যাক্টর নিয়ে কাজ করছে, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য অর্গানাইজেশনের তরফ থেকে যে সমস্ত মেজার্স গুলো নেওয়া হচ্ছে, যে রেমিডিস গুলো নেওয়া হচ্ছে, তাকেই বলা হতে পারে ইলেকট্রিক্যাল সেফটি। ঠিক আছে, একেই বলা হতে পারে ইলেকট্রিক্যাল সেফটি। ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কারো ডাউট কি আছে? ইলেকট্রিক্যাল সেফটির এই ডেফিনেশন একবার রিপিট করবেন? হ্যাঁ, ইলেকট্রিক্যাল সেফটি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল যে সার্কিট, সেখানে কি কি ধরনের বিপদ ঘটতে পারে, যে সমস্ত ওয়ার্কাররা ইলেকট্রিক্যাল সার্কিটে কাজ করছে তাদেরকে কি কি বিপদ ঘটতে পারে। বিপদগুলো ঘটতে পারে ইলেকট্রিকের কারেন্ট থেকে ঘটতে পারে, অথবা ইলেকট্রিক কারেন্ট থেকে তো ঘটতে পারে, তোমরা জানো অতিরিক্ত কারেন্ট যদি ফ্লো করে তার থেকে তো বিপদ ঘটতেই পারে। ইলেকট্রিক আর্ক, যেখানে ওয়েল্ডিং এর কাজ হচ্ছে, ইলেকট্রিক আর্ক বা ইলেকট্রিক আর্ক ফার্নেস, সে সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটির সাহায্যে আর্ক তৈরি করা হচ্ছে। আর্কিং, আর্কিং মানে একটা আগুনের একটা ব্যাপার, তো সেইখান থেকে বিপদ ঘটতে পারে। অথবা কোথাও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের থেকেও বিপদ ঘটতে পারে, এগুলো পরে এক্সপ্লেন করা হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের থেকে কি ধরনের বিপদ ঘটতে পারে সেগুলো আমরা পরে এক্সপ্লেন করব। ঠিক আছে, নর্মালি তোমরা লাইটেনিং এর ঘটনা তো জানো, লাইটেনিং এর যে ঘটনাটা ঘটছে সেখানেও একটা ইলেকট্রিক ফিল্ডের থেকেই বিপদ ঘটছে, বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে সেই বিপদটা ঘটছে। এই সমস্ত বিপদগুলো কিন্তু সমস্ত কিছুই পড়ছে ইলেকট্রিক্যাল বিপদের মধ্যে। ঠিক আছে, এই সমস্ত বিপদগুলোর কারণ কিন্তু মূলত ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এই সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। কাদেরকে রক্ষা করতে হবে? যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে তাদেরকে রক্ষা করতে হবে। এবার রক্ষাটা করবে কে? যে সংস্থায় তারা কাজ করছে বা যে ক্ষেত্রে তারা কাজ করছে, সেই অর্গানাইজেশনের তরফ থেকেই কিছু মেজারিং বা মেজারমেন্টস, কিছু রেমিডিয়াল মেজার্স কিছু নেওয়া হবে, যার মাধ্যমে ওয়ার্কাররা প্রোটেক্টেড থাকবে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা বা এই যে সিস্টেমটা, এটাকেই আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সেফটি। ঠিক আছে, এটাকেই আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সেফটি। তো দেখো, এবার ইলেকট্রিক্যাল সেফটির ডেফিনেশন তো আমরা জানলাম। এবারে হচ্ছে যে বিভিন্ন ধরনের কিছু টার্মিনোলজিস আছে, কিছু কিছু টার্মস আছে, ঠিক আছে, যেগুলো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে বা সেফটির ক্ষেত্রে আমরা খুব ইউজ করে থাকি। সেই টার্মস গুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। সেই টার্মস গুলো হচ্ছে, প্রথমত হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন মানেটা কি? ইলেকট্রিক্যাল যদি সেফটি যদি মেনে চলা না হয়, সেটা যদি কোনো কারণবশত হ্যাম্পার্ড হয়, তার থেকে ঘটবে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অ্যাক্সিডেন্ট হলে তো সেটা শরীরকে ক্ষতি করবে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই কি হবে, যে সমস্ত ব্যক্তি ওখানে কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হবে, হার্ম হবে, তাদের শারীরিক ক্ষতি হতে পারে বা কোনো ইকুইপমেন্টসেরও ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো সেগুলো যাতে না হয় তার জন্য কিছু প্রিকশনারি মেজার্স কিছু নিতে হবে, প্রিভেন্টিভ মেজার্স কিছু গ্রহণ করতে হবে। সেইগুলোকেই বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। এবার এই সেফটি সংক্রান্ত ব্যাপারে যখন কিছু বলা হবে অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ কথাটার মানেটা কি? অ্যাপ্রুভ কথাটার মানে হচ্ছে, অ্যাপ্রুভ মানে হচ্ছে যেটার অ্যাপ্রুভাল আছে, ইন জেনারেল আমরা এটাই জানি। ঠিক আছে, এবার এই সেফটি সংক্রান্ত ব্যাপারে যদি অ্যাপ্রুভড ব্যাপার বলা হয়, অ্যাপ্রুভ মানে হচ্ছে স্যাংশনড অথবা অ্যাক্রিডিয়েটেড অর এন্ডোর্সড অর সার্টিফাইড অর অ্যাকসেপ্টেড অ্যাজ স্যাটিসফ্যাক্টরি বাই এ ডিউলি কনস্টিটিউটেড অ্যান্ড ন্যাশনালি রেকগনাইজড অথরিটি অর এজেন্সি। ঠিক আছে, এই যে কোনো একটা জিনিসকে আমরা অ্যাপ্রুভ বলে দিচ্ছি, ঠিক আছে, কোনো একটা ধরো কোনো একটা মেশিনারি হোক বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশনই হোক, সেটাকে আমরা ঘোষণা করছি, মানে সেটাকে আমরা জানবো যে এটা অ্যাপ্রুভড, এই প্র্যাকটিসেস গুলো অ্যাপ্রুভড, এই সার্কিটের বা এই ইকুইপমেন্টসের ক্ষেত্রে এই ধরনের কার্যকলাপগুলো আমরা করতে পারি, যেগুলো হচ্ছে অ্যাপ্রুভড। ঠিক আছে, এবার এই যে অ্যাপ্রুভ বা স্যাংশন, সেটা কারা স্যাংশন করছে? সেটা কি যে কোনো ব্যক্তি চাইলেই স্যাংশন করতে পারে বা অ্যাপ্রুভ করতে পারে? সেটা কিন্তু পারে না। সেটার জন্য কিছু ন্যাশনাল এজেন্সিজ আছে, ন্যাশনাল কিছু এজেন্সিজ আছে যারা কিনা এই অ্যাপ্রুভাল গুলো দিয়ে থাকে। ঠিক আছে, যেগুলো তারা অ্যাপ্রুভাল দিলে তবেই আমরা সেটাকে অ্যাপ্রুভ বলে জানবো। ঠিক আছে,
আচ্ছা, ঠিক আছে। তো এই যে অ্যাক্রিডিয়েশন বা স্যাংশন, এইগুলো কাজ, এই কার্যকলাপগুলো করবার জন্য ন্যাশনালি রেকগনাইজড কিছু অথরিটি অথবা কিছু এজেন্সি আছে, ঠিক আছে। যেরকম আমাদের ইলেকট্রিক্যাল কোনো ইনস্টলেশন, কোনো হাই ভোল্টেজ ইনস্টলেশন যখনই কোনো চার্জ করা হবে, তখনই একজনের কাছ থেকে, বা চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, ঠিক আছে, চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, সিইআই সংক্ষেপে বলা হয়, এই সিইআই কে কিন্তু ইনফর্ম করতে হবে, ঠিক আছে। চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরকে ইনফর্ম করতে হবে এবং তারা এসে ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করবার পরে যদি তারা মনে করে যে সমস্ত ইনস্টলেশনসগুলো অ্যাজ পার সেফটি স্ট্যান্ডার্ডস আছে এবং সবকিছু ঠিকঠাক আছে সেখানে, তবে তারা সেই হাই ভোল্টেজ ইনস্টলেশনকে চার্জ করবার জন্য অনুমতি দেবে, ঠিক আছে। তো যে কোনো ইলেকট্রিক্যাল হাই ভোল্টেজ ইনস্টলেশন যখনই করা হবে, তখনই কিন্তু এই চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অ্যাপ্রুভাল নিতে হয়। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর হচ্ছে একটা ন্যাশনালি রেকগনাইজড অথরিটি অথবা এজেন্সি, ঠিক আছে। এটা রাজ্য সরকারের তরফ থেকেও হতে পারে বা ন্যাশনাল বা ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকেও হতে পারে, ঠিক আছে। তো ন্যাশনালি রেকগনাইজড এটা একটা এজেন্সি যারা কিনা এই অ্যাপ্রুভাল গুলো দিচ্ছে। তো এগুলোই হচ্ছে অ্যাপ্রুভড। নেক্সট একটা টার্ম ইউজ হয় সেফটির ক্ষেত্রে, সেই টার্মটার নাম হচ্ছে অডিট, ঠিক আছে। অডিট কথাটার মানে হচ্ছে an assessment of safety and health programs, documentation and or a physical location to ensure regulation compliance by a trained safety professional, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে, মানে যে সমস্ত সেফটি প্রোগ্রাম, মানে কোনো একটা ফ্যাক্টরি হোক বা কোনো একটা ওয়ার্কশপ হোক, সেখানে সেফটি ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা, ঠিক আছে, সেই সেফটিটা ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা সেটাকে প্রথমত অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে। সেটাকে অ্যাসেসমেন্ট করা এবং সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে সেটা যদি কোনো রেমেডিয়াল মেজার্স যদি নিতে হয় সেগুলোকে সাজেস্ট করা। যেরকম এর আগে আমরা এনার্জি অডিট করেছি আগের সেমিস্টারে। এনার্জি অডিটে কি করা হতো, কোনো জায়গায় ভিজিট করে সেখানে কোথায় কোথায় এনার্জি কনজামশন হচ্ছে সেগুলোকে প্রথমে মাপা হতো এবং তারপরে দেখা হতো যে সেই এনার্জি কনজামশনকে কি কি পদ্ধতিতে কম করা যেতে পারে, সেই সংক্রান্ত কিছু রেকমেন্ডেশন তারা দিত, যেগুলোকে ইমপ্লিমেন্ট করলে এনার্জি কনজামশনকে কম করা যেতে পারত, ঠিক আছে। সেটা ছিল এনার্জি অডিট। সেরকম সেফটির ক্ষেত্রেও অডিট হতে পারে। সেফটির ক্ষেত্রে অডিটে কি হবে না, কোনো একটা ইনস্টলেশন বা কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা ওয়ার্কশপ, সেখানে প্রথমত ভিজিট করা হবে, যারা অডিট করবে সেই অডিট টিম ভিজিট করবে, ভিজিট করে তারা দেখবে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তারপরে যদি তারা মনে করে যে কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে বা সেফটিটাকে আরো বাড়ানোর জন্য কোনো নতুন কোনো প্রিকশনারি মেজার্স আরো নেওয়া যেতে পারে বা আরো অন্য কোনো ডিভাইস ইনস্টল করা যেতে পারে, সেই রেকমেন্ডেশনস গুলো তারা দেবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। এই প্রসেসটাকে আমরা বলতে পারি সেফটি অডিট, ঠিক আছে। সেটাকে আমরা বলে দিতে পারি সেফটি অডিট। যেরকম এনার্জি অডিট ছিল সেরকম সেফটির ক্ষেত্রেও অডিট হতে পারে। তো এটা একটা টার্ম যেটা সেফটি ক্ষেত্রে আমাদের ইউজ হবে। নেক্সট একটা টার্ম হচ্ছে অথরাইজড পার্সন, ঠিক আছে। অথরাইজড পার্সন কাকে বলে, এ পার্সন অ্যাপ্রুভড অর অ্যাসাইনড বাই দ্য এমপ্লয়ার টু পারফর্ম a specific type of duty or duties to be at a specific location or locations at the job site, ঠিক আছে। মানে যে জায়গা বা যে এমপ্লয়ার মানে কি, যে নিয়োগকর্তা, ঠিক আছে। কোনো সংস্থার যারা নিয়োগ করেছে তাদেরকে বলা হচ্ছে এমপ্লয়ার। এবার সেই এমপ্লয়ার বা কোনো সংস্থা ধরো কোনো ব্যক্তিকে বলেছে যে তোমাকে এই একটা জায়গায় ডিউটি করতে হবে, একটা জায়গায় অথবা বেশি জায়গাও হতে পারে, এক বা একাধিক জায়গাতে বা জব লোকেশনে তাকে বলা হলো যে এই সমস্ত জায়গায় তোমাকে স্পেসিফিক এই সমস্ত কার্যকলাপগুলো করতে হবে। এবার এই এমপ্লয়ার যাকে যে জায়গার জন্য অ্যাসাইন করেছে বা অ্যাপ্রুভ করেছে যে এই জায়গার এই ডিউটি তোমাকে পারফর্ম করতে হবে, তারাই হচ্ছে অথরাইজড পার্সন, ঠিক আছে। তারা হচ্ছে অথরাইজড পার্সন। যেমন ধরো কোনো ইলেকট্রিসিটি বোর্ডের যে সংস্থা, তারা অপারেটর নিয়োগ করে। সেই অপারেটরকে বলা হয় যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেশনে তারা অপারেশনের কাজটা দেখবে, ঠিক আছে। তাহলে এখানে যে অপারেটর সে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সাবস্টেশনের ক্ষেত্রে অথরাইজড পার্সন।
সে ওই সাবস্টেশনের যে সমস্ত যাবতীয় ইকুইপমেন্টস সেগুলোর দেখাশোনা করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অথরাইজড পার্সন হচ্ছে অপারেটর। এরকম যে কোনো ইলেকট্রিক্যাল অপারেটর হতে পারে। কোনো ধরো একটা কম্প্রেসার মেশিন আছে, সেই কম্প্রেসার মেশিনের কাছে কোনো একটা ব্যক্তিকে রাখা হয়েছে, যে সেই ব্যক্তির কাজ হবে সেই কম্প্রেসার মেশিনটাকে অন করা, অফ করা, অথবা তার পারিপার্শ্বিক পরিস্থিতি লক্ষ্য রাখা, সেখানে কোনো কোনো ড্যামেজ হলে সেগুলোকে সারাই করবার ব্যবস্থা করা। এই সমস্ত কাজ কোনো একটা পার্টিকুলার লোকেশন অথবা একের বেশি লোকেশনেও হতে পারে, সেখানে ব্যক্তিকে নিয়োগ করা হচ্ছে। সেই ব্যক্তি সেই জায়গার যে স্পেসিফিক টাস্কগুলো আছে সেগুলো পারফর্ম করবে। ঠিক আছে, তারাই হচ্ছে সেখানকার অথরাইজড পার্সন। তার বাইরের কোনো লোক, যদি মনে করো কোনো সাবস্টেশনের ক্ষেত্রে যদি কোনো বাইরের কমন পাবলিক যদি সেই সাবস্টেশনে যায়, তারা কিন্তু সেই সাবস্টেশনের জন্য অথরাইজড পার্সন নয়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অথরাইজড পার্সনের ডেফিনেশন। সেফটির ক্ষেত্রে এই অথরাইজড পার্সন কারা সেটা জেনে রাখা জরুরি। নেক্সট হচ্ছে বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক জিনিসটা তোমরা এর আগে এনার্জি অডিটের ক্ষেত্রে জেনেছো। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেরকম সেফটির ক্ষেত্রেও বেঞ্চমার্কের ব্যাপার আছে। এটা কি না, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অর রেফারেন্স বাই হুইচ আদার্স ক্যান বি মেজার্ড অর জাজড। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার জায়গাকে স্ট্যান্ডার্ড ধরে বা কোনো একটা পার্টিকুলার লেভেল অফ সেফটিটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হবে এবং সেই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে বিচার করা হবে যে সেখানে সেফটি ঠিকমতো আছে কি নেই। ঠিক আছে, কোনো একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে বিচারটা করা হবে। তো যে স্ট্যান্ডার্ডের সাপেক্ষে করবে বিচারটা সেফটি স্ট্যান্ডার্ডকে, তো সেটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্ক। নেক্সট হচ্ছে সার্টিফাইড। সার্টিফাইড ইকুইপমেন্ট মানে কোনো একটা যন্ত্র বা ইকুইপমেন্ট সার্টিফাইড কখন বলবে? An equipment is certified if it has been tested and found by a nationally recognized testing laboratory to meet nationally recognized standard or to be safe for being used in a specified manner. ঠিক আছে, or is of a kind whose production is periodically inspected by nationally recognized testing laboratories and it bears a label, tag and other record of certification. ঠিক আছে, এটার মানেটা কি? কোনো একটা যন্ত্র বা ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টই ধরো, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট কখন বলবো? স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট আমরা বা সার্টিফাইড ইকুইপমেন্ট কখন বলবো? যখন হচ্ছে সেই ইকুইপমেন্টটাকে কোনো একটা ন্যাশনালি রেকগনাইজড কোনো একটা ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। ঠিক আছে, এমন নয় যে কোনো ইকুইপমেন্ট, ধরো একটা ট্রান্সফরমার, কোনো ট্রান্সফরমার পারচেজ করছে, কোনো একটা সংস্থা পারচেজ করছে একটা ট্রান্সফরমার। ঠিক আছে, ধরো একটা করছে না, অনেকগুলো ট্রান্সফরমার পারচেজ করছে, ধরো 1000টা ট্রান্সফরমার একটা সংস্থা পারচেজ করছে। তো সেক্ষেত্রে সেই যে পারচেজ করে ওই ট্রান্সফরমারগুলো কার কাছ থেকে নেবে? কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেবে, যে ট্রান্সফরমার বানাচ্ছে তার কাছ থেকে ট্রান্সফরমারটা পারচেজ করা হবে। এবার কোনো সংস্থা চাইলেই কিন্তু ওই ট্রান্সফরমারটা ওই যে ব্যক্তি মানে যে ম্যানুফ্যাকচার করছে তার কাছ থেকে সরাসরি কিনে নিতে পারে। ঠিক আছে, কিনে নিতে পারে, কিন্তু সে কিন্তু সেটাকে রান করাতে পারবে না, সেটাকে ইনস্টল করবার সার্টিফিকেট সে জোগাড় করতে পারবে না। সেটা করতে গেলে কি দরকার? সেটা করতে গেলে প্রথমত দেখতে হবে যে সেই ইকুইপমেন্ট, যে ট্রান্সফরমারটা সে পারচেজ করছে, সেগুলো সার্টিফাইড কিনা। এবং এই সার্টিফিকেশনের জন্য কিছু ন্যাশনাল লেভেল এজেন্সিজ আছে। ঠিক আছে, তারা সার্টিফিকেটটা প্রোভাইড করে। আমরা জানি BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটা একটা ন্যাশনাল এজেন্সি যারা মনিটর করে যে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। তাছাড়াও এই সমস্ত ইকুইপমেন্টসের বিভিন্ন টেস্ট হয়, ট্রান্সফরমারের বিভিন্ন স্পেসিফিক টাইপ অফ টেস্ট হয়, মোটরের ক্ষেত্রেও হয় অথবা অল্টারনেটরের ক্ষেত্রেও হয়। সমস্ত ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল টেস্ট আছে। সেই সমস্ত স্পেশাল টেস্টগুলো পারফর্ম করবার জন্য সেগুলো কিন্তু সব জায়গায় সম্ভব না, সেগুলো হচ্ছে ন্যাশনালি অ্যাক্রিডিয়েটেড কয়েকটা পার্টিকুলার সংস্থায় আছে যারা ওই টেস্টগুলোকে পারফর্ম করে। যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক টেস্ট আছে যেগুলো কেবলমাত্র CPRI, সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, এখানেই পারফর্ম করা হয়। ঠিক আছে, CPRI বলে একটা সংস্থা আছে, তারাই পারফর্ম করে। এবার যদি সেই ট্রান্সফরমার কিনতে হয় তাদের কাছে কিন্তু এই CPRI এর সার্টিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সেটাকে পারচেজ করা
যাবেন। ঠিক আছে, আবার কিছু কিছু টেস্ট হয় হয়তো ইআরডিএ। ঠিক আছে, ইআরডিএ হচ্ছে ইলেকট্রিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এরকম কিছু সংস্থা আছে, সিপিআরআই সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, অথবা ইআরডিএ, অথবা ইলেকট্রিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই সমস্ত সংস্থাগুলো কি করে, তারা এই সমস্ত স্পেশাল টাইপের যে টেস্টগুলো হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে সেগুলোকে পারফর্ম করে। ঠিক আছে, এবং তারা যখন সার্টিফিকেশনটা দেয় তখনই গিয়ে ওই ইকুইপমেন্টটাকে আমরা বলতে পারি সেটা হলো সার্টিফাইড। ঠিক আছে, তখনই সেটাকে আমরা ইউজ করতে পারবো, বা যে পারচেস করবে সেটাকে তখনই সে পারচেস করবে যখন সেই সার্টিফিকেটগুলো দেখাতে পারবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এগুলো অ্যাকসেপ্টেড হবে না, এবং সেখানে একটা লেভেল দেওয়া থাকবে বা ট্যাগ দেওয়া থাকবে যেগুলো এখান থেকে সার্টিফিকেশন পেয়েছে। ঠিক আছে, তবে গিয়ে সেই ইকুইপমেন্টগুলো আমরা পারচেস করব এবং সেগুলোকেই আমরা ব্যবহার করব। তো সেফটিটাকে মাথায় রাখার জন্য বা সেফটিটাকে ঠিকমতো মনিটর করবার জন্য কেবলমাত্র সেই সমস্ত ইকুইপমেন্টসই ব্যবহার করা হবে যেগুলোর কাছে এই সার্টিফিকেশনগুলো আছে। সার্টিফিকেট ছাড়া ইকুইপমেন্টস কিন্তু ইউজ করা যাবে না। এবার হচ্ছে ডিফারেন্ট টার্মিনোলজিস ইউজ ইন সেফটি। তার মধ্যে এবার আমরা দেখব যে কম্পিটেন্ট পার্সন। কম্পিটেন্ট পার্সন ব্যাপারটা কি? এর আগে আমরা একটা দেখেছি অথরাইজড পার্সন। ঠিক আছে, এবার আমরা দেখছি কম্পিটেন্ট পার্সন। one person who is capable of identifying existing and predictable hazards in the surroundings or working conditions which are unsanitary, hazardous or dangerous to the employees, and who has authorization to take prompt corrective measures to eliminate them. ঠিক আছে, এটা হচ্ছে একজন কম্পিটেন্ট পার্সন বা কম্পিটেন্ট অথরিটিও বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা কোনো একটা পার্টিকুলার জায়গা যেখানে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে সেখানে কি কি ধরনের আনস্যানিটারি মানে স্বাস্থ্যসম্মত নয় এরকম কি কি ব্যবস্থা আছে বা এরকম কি কি সিচুয়েশন সেখানে হয়ে আছে যেগুলো হচ্ছে ক্ষতিকারক বা হ্যাজার্ডাস বা বিপজ্জনক। তাদের জন্য বিপজ্জনক, যে সমস্ত কর্মীরা সেখানে কাজ করছে তাদের জন্য বিপজ্জনক। তো সেইগুলোকে সে প্রথমত দেখে আইডেন্টিফাই করতে পারবে, এবং শুধু তাই নয়, তার কাছে সেই সিচুয়েশনটাকে কারেক্ট করবার জন্য বা এলিমিনেট করবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তার অথরাইজেশনও আছে। ঠিক আছে, তো ধরো তোমরা যে এখান থেকে মানে যখন চাকরি করতে যাবে কোনো জায়গায়, সেখানে হয়তো কোনো জায়গায় তোমাদেরকে এরকম কম্পিটেন্ট পার্সন করা হবে, মানে সুপারভাইজার। তার দায়িত্ব কি হবে? তার দায়িত্ব হবে যে কোনো একটা জায়গা যেখানে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে বা অন্য কোনো ইনস্টলেশন আছে যেখানে ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, সেখানে সেই সিচুয়েশনটাকে মনিটর করতে হবে যে ঠিকমতো সব সেফটি প্রসেস সেখানে ঠিকঠাক আছে কিনা সেটাকে ঠিকমতো দেখে আইডেন্টিফাই করতে জানতে হবে। এবং আইডেন্টিফাই করেই শুধু থেমে থাকলে হবে না, সেই সিচুয়েশন যদি কোনো আনহাইজেনিক কোনো সিচুয়েশন বা হ্যাজার্ডাস কোনো সিচুয়েশন যদি সেখানে থাকে, সেই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করবার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় সেগুলো যেন তৎক্ষণাৎ নিতে পারে। ঠিক আছে, সেই কাজগুলো যারাই করতে পারবে তাদেরকেই বলা হচ্ছে কম্পিটেন্ট পার্সন। ঠিক আছে, যে কেউ কিন্তু করতে পারবে না। যেমন ধরো একটা সাবস্টেশনের যাদেরকে হয়তো অপারেশনের কাজে নিযুক্ত করা হয়েছে, এবার অপারেশনের কাজ মানে তার কাজ হচ্ছে বিভিন্ন যে ইকুইপমেন্টস গুলো সেগুলোকে অপারেট করা, অন অফ করা, ব্রেকার কোনো সাবস্টেশন হলে সেখানে সার্কিট ব্রেকার গুলোকে অন অফ করা, আইসোলেটারটাকে অন অফ করা, ট্রান্সফরমারের কোরেসপন্ডিং সার্কিট ব্রেকারকে অন অফ করা, এই সমস্ত কার্যকলাপগুলো সে করবে। কিন্তু তার পক্ষে কিন্তু সবসময় অথরিটি থাকে না যে সে কোনো একটা আনহাইজেনিক বা কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন দেখলো যে সেখানে হয়তো কোনো জায়গায় কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন হয়ে আছে, তার ক্ষেত্রে সে হয়তো সেটাকে আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু সে কিন্তু তার আন্ডারে তো আর সেরকম কোনো পার্সন নেই যাদেরকে দিয়ে সেই কাজটাকে সে এক্সিকিউট করতে পারবে। মানে সে কিন্তু নিজে সেই কাজটাকে মেরামত করে নেওয়ার মতো ব্যবস্থা কিন্তু সর্বক্ষেত্রে তার কাছে সেই ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে সে কি করবে, তার উপরের যে অথরিটি, কম্পিটেন্ট অথরিটি, তাকে সে ব্যাপারটা জানাবে। এবার সে সেই ব্যবস্থাগুলো দেখে পরিদর্শন করে সেই মোতাবেক ব্যবস্থা নেবে। ঠিক আছে,
তো এটাই হচ্ছে কম্পিটেন্ট পার্সন আর অথরাইজড পার্সন, বা কম্পিটেন্ট পার্সন এবং অথরাইজড পার্সনের মধ্যে এই একটা স্লাইট ডিফারেন্স কিন্তু থাকছে। এবারে হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লাই কথাটার মানে হচ্ছে কনফার্মিং টু ম্যান্ডেটরি অ্যান্ড ভলেন্টারি রেগুলেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল আছে। ঠিক আছে, আইই রুল। তোমরা ইডিইসি সেই সাবজেক্টের মধ্যে আইই রুল সম্পর্কে পড়বে। ঠিক আছে, আইই রুল মানে হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস আছে। এছাড়াও আরো বিভিন্ন কিছু রেগুলেশনস এবং স্ট্যান্ডার্ডসও আছে। তো দেখতে হবে যে এই সমস্ত রুলসগুলো যেন প্রপারলি কমপ্লাই করা হয়, মানে ঠিকমতো করে মেনে চলা হয়। এই ব্যাপারটাকে বলা হয় কমপ্লায়েন্স। ঠিক আছে, কমপ্লাই টু দিস স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস অর স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, তোমাদের কোনো ডাউট থাকলে বলো। এই পর্যন্ত যে টার্মস গুলো তোমরা শুনলে তার মধ্যে কারোর কোনো ডাউট থাকলে বলো। অভিজিৎ সাহা। ঠিক আছে স্যার। অভিজিৎ সাহা, অভিজিৎ সাহা আনমিউট করো। হ্যাঁ স্যার। বলছি অথরাইজড পার্সন কাকে বলবে? একটা সাবস্টেশনের ক্ষেত্রে অথরাইজড পার্সনের এক্সাম্পল দাও। অথরাইজড পার্সন স্যার, আমি তার পরেটা বললাম, ওইটুকু আমি শুনতে পাইনি। শুনতে পাবো। আচ্ছা, বিজয় ঘোষ বলো, অথরাইজড পার্সন কাকে বলবে? বিজয় ঘোষ। স্যার আমি স্যার পরে জয়েন হয়েছি একটু। তুমি পরে জয়েন করেছো। অয়ন, অয়ন সেনগুপ্ত। অয়ন সেনগুপ্ত, অয়ন সেনগুপ্ত শুনতে পাচ্ছেন? বুবাই, বুবাই খবর তুমি শুনেছো? অথরাইজড পার্সন কাকে বলে? অথরাইজড পার্সন কাকে বলে বলো? অথরাইজড পার্সন কাকে বলবে? একটা সাবস্টেশনের ক্ষেত্রে অথরাইজড পার্সনের এক্সাম্পল দিতে পারবে? চন্দন বলো, অথরাইজড পার্সন কাকে বলবে? অথরাইজড পার্সন বলতে কোনো সাবস্টেশন সুপারভাইজার এইসব তো বলা যেতে পারে। সুপারভাইজারকে বলা যেতে পারে, এবং যারা অপারেশনের কাজে নিযুক্ত আছে, অপারেটর। ঠিক আছে, অপারেটর তো কাজ করছে, ধরো সেও হচ্ছে সুপার অথরাইজড পার্সন। ঠিক আছে, সেই কিন্তু মানে চাইলে কোনো একটা ধরো সার্কিট ব্রেকারকে অন করতে হবে বা সার্কিট ব্রেকারকে অফ করতে হবে, এই বা কোনো ধরো ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারকে অন করতে হবে। ঠিক আছে, এই যে কার্যকলাপগুলো করা, সেই কার্যকলাপের ডিসিশন কিন্তু অপারেটর নেবে। ঠিক আছে, ওখানে সাবস্টেশনে আরো অনেক লোক হয়তো আছে, তারা কিন্তু এগুলোর জন্য অথরাইজ নয়। অথরাইজড পার্সন এই কাজের জন্য কিন্তু অপারেটর। বুঝা গেল? প্রত্যেকটা কাজের জন্য এরকম কিছু অথরাইজড পার্সন থাকে, যে যাকে নিযুক্ত করা হচ্ছে স্পেসিফিক্যালি ওই টাস্কটা পারফর্ম করবার জন্য। ঠিক আছে, তো এইটা জানতে হবে। ঠিক আছে, এবারে নেক্সট কিছু দেখো টার্মস আমরা দেখবো, যেরকম হচ্ছে কারেক্টিভ অ্যাকশনস। কারেক্টিভ অ্যাকশনস মানে কি? ইট ইজ দ্য চেঞ্জ ইমপ্লিমেন্টেড in order to address a weakness identified in the management system. Normally, corrective actions are instigated in response to a customer complaint. ঠিক আছে, কারেক্টিভ অ্যাকশনস মানে এটা হচ্ছে যে সমস্ত চেঞ্জগুলো করা হচ্ছে সিস্টেমের মধ্যে, যদি কোনো চেঞ্জ করার দরকার থাকে সেটাকে করতে হবে, তো সেই কাজটাকে আমরা বলবো কারেক্টিভ অ্যাকশনস। এটা জেনারেলি অনেক ক্ষেত্রেই কনজিউমার বা কাস্টমার কমপ্লেইন্টের ভিত্তিতে করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা ধরো সংস্থা একটা কোম্পানির কাছ থেকে একটা মোটর পারচেজ করেছে। ঠিক আছে, মোটর ম্যানুফ্যাকচার করে এমন একটা কারোর কাছ থেকে সে একটা মোটর পারচেজ করেছে। এবার মোটর পারচেজ করবার পরে মোটরটা পারচেজ করবার পরে হয়তো সে পার্টিকুলার কোনো একটা প্রবলেম মোটরের মধ্যে দেখতে পেল। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ধরো আনসেফ কন্ডিশন বা হ্যাজার্ডাস কন্ডিশন, হয়তো দেখলো যে মোটরটা এক্সেসিভলি হিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু চললেই হিট হয়ে যাচ্ছে, এরকম কোনো একটা পার্টিকুলার প্রবলেম হয়তো সে অবজার্ভ করলো। সেক্ষেত্রে সে কি করবে? সে পারচেজ যার কাছে করেছে তাকে জানাবে, এবং সেক্ষেত্রে কিছু কারেক্টিভ মেজার্স নেওয়া হবে। ঠিক আছে, সেই সংস্থার তরফ থেকে বা যারা রিপেয়ার করে তাদের কাছ থেকে, তাদের তরফ থেকে কোনো একটা কারেক্টিভ মেজার্স নেওয়া হবে। ঠিক আছে, কনজিউমারের কমপ্লেন্টের ভিত্তিতে
সেগুলোকে সেই আনহাইজেনিক বা হ্যাজার্ডাস সিচুয়েশনটাকে ইমপ্রুভ করবার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে, এটাকেই আমরা বলবো কারেক্টিভ অ্যাকশনস। আরেকটা এক্সাম্পল বলতে পারি, ধরো একটা লাইন, তোমরা যে লাইন দেখো, পাওয়ারের যে লাইন, সেই লাইনের ধরো কোনো একটা জায়গায় পোল থেকে তার ঝুলে আছে, ঠিক আছে, অনেক মাটির কাছাকাছি চলে আসছে, বা রাস্তার উপর দিয়ে যে তার গেছে সেই তারটা এবং তারের সঙ্গে রাস্তার হাইটটা অনেক কমে গেছে। তাহলে এটা একটা কি সিচুয়েশন? এটা একটা হ্যাজার্ডাস সিচুয়েশন। কোনো কারণে যদি তার আরো ঝুলে যায় তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে যারা ওই এলাকার যারা বাসিন্দা তারা হয়তো কোনো কমপ্লেন্ট করলো, ইলেকট্রিসিটি বোর্ডকে কোনো কমপ্লেন্ট জানালো, এবং তারা সেই যে আনসেফ সিচুয়েশন বা যে হ্যাজার্ডাস সিচুয়েশন সেটাকে ঠিক করলো, মানে তারটাকে যেটা ঝুলে গিয়েছিল সেটাকে সোজা করে দিল, ঠিক করে দিল। এটা একটা কারেক্টিভ অ্যাকশন। এই ব্যাপারগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে একটা কারেক্টিভ অ্যাকশনস। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিএসপি। এটা একটা টার্ম, তোমরা সেফটির ক্ষেত্রে শর্ট ফর্ম শুনবে। এটা ফুল ফর্ম কি না, সার্টিফাইড সেফটি প্রফেশনাল। ঠিক আছে, যারা হচ্ছে প্রফেশনাল, যারা সেফটি নিয়ে পড়াশোনা করেছে বা সেফটি নিয়ে কোনো কোর্স করেছে, তাদেরকেই আমরা বলবো সার্টিফাইড সেফটি প্রফেশনাল। ঠিক আছে, প্রত্যেকটা সংস্থা, ঠিক আছে, সেখানে তোমরা কিছু সেফটি অফিসার দেখতে পাবে। ঠিক আছে, সেফটি অফিসার তোমরা দেখতে পাবে বিভিন্ন সংস্থাতে। সেফটি অফিসার এদের দায়িত্ব হচ্ছে যে সেই ফ্যাক্টরির মধ্যে বা ওয়ার্কশপের মধ্যে ঠিকমতো করে সমস্ত সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো মেনে চলা হচ্ছে কিনা, সেগুলো কোথাও আনসেফ কন্ডিশন হয়ে আছে কিনা সেগুলোকে মনিটর করা। কেউ যদি সেফটি মেনে না চলে, তার কোনো কর্মী যদি কোনো তার যে সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো যদি সে মেনে না চলে, তার বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া। এই সমস্ত কাজগুলো করবার জন্য কিন্তু সেফটি অফিসার এবং তার আন্ডারে কিছু পার্সোনাল বিভিন্ন কোম্পানিতে থাকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এরা হচ্ছে কি না সার্টিফাইড সেফটি প্রফেশনালস। এটা একটা কোর্স হয়, তো সেই কোর্স যারা করে তাদেরকে বলা হবে যে সার্টিফাইড সেফটি প্রফেশনালস। নেক্সট হচ্ছে কি ডেজিগনেটেড পার্সন। এটাও এই একটা টার্ম, যেটা হচ্ছে অথরাইজড পার্সন, যেটা তোমরা শুনেছো, সেই অথরাইজড পার্সনের মতোই সেই সেন্সে ইউজ করা হয়। ডেজিগনেটেড পার্সন, যার কোনো ডেজিগনেশন আছে সংস্থার দ্বারা, যখন সে নিযুক্ত হয়েছে তখন তাকে কিছু একটা ডেজিগনেশন তো দেওয়া হয়েছে, অপারেটর বা সুপারভাইজার, এইরকম টাইপের কোনো ডেজিগনেশন যখন দেওয়া হচ্ছে, যাদেরকেই দেওয়া হচ্ছে তারা হচ্ছে ডেজিগনেটেড পার্সন। আরো কিছু টার্মিনোলজিস আছে, যেরকম হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে হচ্ছে এ চান্স অফ অ্যান অ্যাক্সিডেন্ট, এ চান্স অফ বিং ইনজিওর্ড অর হার্মড, এ পসিবল সোর্স অফ ডেঞ্জার টু লাইফ, টু হেলথ, প্রপার্টি অর এনভায়রনমেন্ট। ঠিক আছে, হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। দুর্ঘটনা যদি ঘটে, সেখান থেকে কি হবে? দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় যে আছে তার যে ওয়ার্কম্যানরা কাজ করছে তাদের ইনজুরি ঘটতে পারে, তাদের লাইফ রিস্ক হতে পারে, জীবনহানি ঘটতে পারে। ঠিক আছে, তাদের শারীরিক কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, সেখান থেকে যে দুর্ঘটনা যদি ঘটে, অ্যাক্সিডেন্ট যদি ঘটে, তার থেকে কি হতে পারে? যদি কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে ধরো ফায়ার হয়ে গেল, কোনো জায়গায় আগুন লেগে গেল, তার থেকে বিভিন্ন ইকুইপমেন্টস গুলো ড্যামেজ হতে পারে। যেখানে যে কস্টলি ইকুইপমেন্টস আছে সেগুলো ড্যামেজড হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশেরও প্রচুর ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো এই যে সমস্ত চান্সেস থেকে, মানে যে সমস্ত জিনিস থেকে এই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট থেকেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়। তাই অ্যাক্সিডেন্ট ঘটানোর সম্ভাবনা রাখে এই সমস্ত চান্সগুলোকেই আমরা বলবো কি, এক কথায় তাদেরকে বলা হয় হ্যাজার্ড। এই হ্যাজার্ড টার্মটা তোমরা খুব দেখতে পাবে, যে সেফটি হ্যাজার্ড, এই টার্ম তোমরা খুব শুনবে যখনই কোনো জায়গায় কাজ করবে। সেফটি হ্যাজার্ডস, এই টার্মটা তোমরা খুবই শুনতে পাবে। এবারে হচ্ছে হ্যাজার্ড এলিমিনেশন। হ্যাজার্ড এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে হচ্ছে নির্মূল করা। ঠিক আছে, তো যেখান থেকে এই হ্যাজার্ড গুলো কি করছে, হ্যাজার্ড থেকে আমাদের ইনজুরি ঘটতে পারে বা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো হ্যাজার্ড এলিমিনেশন কথাটার মানে হচ্ছে টু গেট রিড অফ অর টু রিমুভ এ চান্স অফ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড আ চান্স অফ বিং ইনজিওর্ড অর হার্মড। ঠিক আছে, মানে যাতে করে এই অ্যাক্সিডেন্টস গুলো না ঘটে, তার জন্য যা হ্যাজার্ড আছে সেই হ্যাজার্ড গুলোকে আমরা এলিমিনেট করব বা রিমুভ করব, সেটাকেই আমরা বলতে পারি যে হ্যাজার্ড এলিমিনেশন। ঠিক আছে,
যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল এইটাই, এই পোল আছে, পোল থেকে তার ঝুলে আছে, রাস্তার উপর দিয়ে তার যাচ্ছে, তারটা প্রচুর ঝুলে গেছে, এটা কি, এক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা হ্যাজার্ড। ঠিক আছে, এই তার ঝুলে যাওয়াটা মাটির সঙ্গে যে হাইট যেটা মেনটেন থাকার কথা সেটা থাকছে না, একটা পার্টিকুলার হাইট পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি। এই যে তারের যে হাইটটা সেটা একটা ম্যাক্সিমাম লেভেল আছে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, অ্যাজ পার আইই রুলস, আইই রুল অনুযায়ী একটা লিমিট কিন্তু আছে। এবার যদি তার থেকেও বেশি ঝুলে যায় তারটা, তাহলে আমরা কি বলবো, সেটা একটা সেফটি হ্যাজার্ড এর মতো কাজ করছে, তার থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এবার এটা হলো হ্যাজার্ড। এবার এই হ্যাজার্ডটাকে এলিমিনেট করা মানে তারটাকে সোজা করে দিলাম, এটা একটা হ্যাজার্ড এলিমিনেশন হয়ে গেল। আবার ধরো কোনো ওয়ার্কশপের মধ্যে একটা কেবিল আছে, কেবিল মানে তোমরা জানো আন্ডারগ্রাউন্ড কেবিল হতে পারে, ঠিক আছে, বা এরকম কেবিল যার মানে যেটা হচ্ছে ইনসুলেটেড কেবিল থাকে, কি ইনসুলেটেড থাকে, এবং তার মধ্যে ধরো 3 ফেজ আছে, 3 ফেজ মানে রেড ইয়েলো ব্লু এরকম, রেড ইয়েলো ব্লু এরকম হচ্ছে ধরো 3টে ফেজের কন্ডাক্টারস আছে, ঠিক আছে, এটা ধরো একটা কেবিলের মধ্যে 3টে ফেজের এরকম কন্ডাক্টার আছে। এবার কেবিলের ওপরে তোমরা জানো কিছু ইনসুলেশন থাকে, কেবিলের ওপরে কি থাকে, ইনসুলেশন থাকে। ইনসুলেশন যেমন হচ্ছে এক্সএলপিই কেবল হয়, ক্রস লিঙ্ক পলিইথিলিন কেবল হয়, পিভিসি ইনসুলেশনের কেবল হয়। এবার যদি দেখো যে ইনসুলেশনটা কোথাও ক্ষয়ে গেছে, ঠিক আছে, ইনসুলেশন কোথাও ড্যামেজড হয়ে গেছে, ইনসুলেশনটা কোথাও ক্ষয়ে গেছে, মানে যেরকম ইনসুলেশন থাকার কথা সেটা নেই, কোনো জায়গায় ক্ষয়ে গেছে কোনো কারণবশত, তাহলে এটা কি হলো, কোনো জায়গায় তারের ওপরে ইনসুলেশন ক্ষয়ে গেছে, অথচ ধরো লাইনটা চালু আছে, লাইনের কোনো ডিস্টারবেন্স নেই, লাইন চলছে, কিন্তু এই কেবিলের ইনসুলেশন কোনো জায়গায় ক্ষয়ে গেছে এবং মানে প্রায় তার বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে এটা একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ডটাকে এলিমিনেশন করবার জন্য এই যে জায়গায় কেবিলের ইনসুলেশন পাংচার হয়েছে সেই জায়গাটাকে মেরামত করতে হবে অথবা কেবিলটাকে রিপ্লেস করতে হবে, এইটাকে আমরা বলতে পারি হ্যাজার্ড এলিমিনেশন। ঠিক আছে, তাহলে হ্যাজার্ড কি এবং হ্যাজার্ড এলিমিনেশন কি আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাউসকিপিং অডিট, এটাও সেফটির সঙ্গে রিলেটেড। এটার মানে কি, ইট ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ফিজিক্যাল লোকেশন টু এনশিওর রেগুলেশন কমপ্লায়েন্স বাই ট্রেইনড সেফটি প্রফেশনাল। ঠিক আছে, ট্রেইনড সেফটি প্রফেশনাল, আমরা বলেছি যে প্রত্যেকটা কোম্পানিতে সেফটি প্রফেশনালস কিছু থাকে যারা সার্টিফাইড হয়, সার্টিফাইড সেফটি প্রফেশনাল। তাদের কাজ কি হবে, তারা মাঝে মধ্যেই বিভিন্ন ওই যে কোম্পানি বা যে ইন্ডাস্ট্রি তার আন্ডারে বিভিন্ন ওয়ার্কশপ থাকে বা বিভিন্ন সাবস্টেশনস থাকে, তো সেই সাবস্টেশনস বা ওয়ার্কশপস গুলোতে তারা রেগুলারলি ভিজিট করবে, একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল পরে পরে, হয়তো 6 মাস কি 3 মাস পর পর তারা সেখানে ভিজিট করবে। ভিজিট করে তারা দেখবে সিচুয়েশনটাকে, তারা পরিস্থিতিটা একদম নিজের চোখে দেখবে এবং দেখার পরে তারা খুঁজে খুঁজে বার করবে যে কোথাও কোনো সেফটি হ্যাজার্ডস আছে কিনা, এরকম হ্যাজার্ড কিছু আছে কিনা সেগুলোকে তারা খুঁজে বার করবে এবং তারা রেকমেন্ড করবে যে সেগুলো যাতে ঠিকমতো করে মানে সেগুলোকে যেন রিমুভ করা হয়। কোনো হ্যাজার্ডাস কন্ডিশনস যদি থেকে থাকে সেই হ্যাজার্ডস গুলোকে যেন যত দ্রুত সম্ভব রেকটিফাই করা হয় এবং যা সেফটি স্ট্যান্ডার্ডস বা রুলস আছে বা রেগুলেশনস আছে সেগুলোকে যেন ঠিকমতো মেনে চলা হয়, সেগুলোকে তারা এনশিওর করবে। তো এগুলো হচ্ছে কোম্পানি নিজস্ব লোক, ঠিক আছে, নিজস্ব লোক, তারাই যারা সেফটি প্রফেশনাল তারাই গিয়ে এই অডিটটা করে থাকে, তারা হচ্ছে হাউসকিপিং অডিট, এই অডিটটাকে বলা হচ্ছে হাউসকিপিং অডিট। ঠিক আছে, আরো কিছু টার্মিনোলজিস আছে, যেমন হচ্ছে ইন্সপেকশন। ঠিক আছে, ইন্সপেকশন, এই হাউসকিপিং অডিট এটা হচ্ছে কিন্তু ইন্টারনাল অডিট, মানে জেনারেলি হচ্ছে ইন্টারনাল। এবার ইন্সপেকশন মানেটা কি, ইন্সপেকশন মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইন্সপেক্টিং অর অফিসিয়াল এক্সামিনেশন অর রিভিউ অ্যান্ড অর্গানাইজড এক্সামিনেশন অর ফর্মাল ইভালুয়েশন এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ হবে এটা। ঠিক আছে, দ্য অ্যাক্ট অফ ইন্সপেক্টিং অর অফিসিয়াল এক্সামিনেশন মানে যখন কোনো অফিসিয়াল এক্সামিনেশন হচ্ছে। অফিসিয়াল এক্সামিনেশন মানে কি, আমি এর আগে বলেছি যে প্রত্যেকটা জায়গায় সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখবার জন্য একটা অথরিটি থাকে, সেই অথরিটির নাম কি, চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর। ঠিক আছে, সেই চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর কিন্তু প্রত্যেক জেলায় থাকে এবং তাদের দায়িত্ব হচ্ছে
বা তাদেরকে কিন্তু কোনো রকম যদি সেফটি হ্যাজার্ডের কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা তাদেরকে ইনফর্ম করতে হয়, এবং কোনো হাই ভোল্টেজ ইনস্টলেশন যখন নতুন করে চালু করা হয় তখনও তাদের কাছ থেকে পারমিশনস নিতে হয়। তো এই সমস্ত অফিসিয়ালসরা কখনো কখনো কি করে না, একটা পার্টিকুলার সাইটে যখন কোনো ইকুইপমেন্টস থাকে সেই সাইটে কিন্তু মাঝে মধ্যে তারাও অফিসিয়াল টিম পাঠিয়ে ইন্সপেকশন করে। এই ইন্সপেকশনটা হচ্ছে অফিসিয়াল ইন্সপেকশন। এটাকেই মানে অ্যাকচুয়ালি ইন্সপেকশন বলা হচ্ছে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ইন্সপেকশন, যখন কোনো একটা অর্গানাইজড ম্যানারে অফিসিয়ালি একটা সিচুয়েশনটাকে এক্সামাইন করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে সমস্ত সেফটি স্ট্যান্ডার্ডস সেখানে বজায় আছে কিনা, সেটাকে যখন দেখা হচ্ছে এটাকে বলা হয় অফিসিয়াল ইন্সপেকশন অথবা ইন্সপেকশন। এটা একটা টার্ম যেটা সেফটির সঙ্গে রিলেটেড। নেক্সট হচ্ছে মক অডিটস। ঠিক আছে, মক অডিট কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়াল অডিট নয়, মানে এটা হচ্ছে মক টেস্ট যেরকম হয় সেরকম মক অডিট। ঠিক আছে, এতে কি করা হয় না, it is the method of assessing the quality of companies existing safety compliance efforts। ঠিক আছে, এটা কোম্পানির যে এক্সিস্টিং সেফটি পলিসি আছে বা সেফটি স্ট্যান্ডার্ড আছে সেটাকে কি করা না, সেটাকে অ্যাসেস করা, মানে সেটাকে বিচার করে দেখা। ঠিক আছে, এই ধরো একটা মক অডিট এরকম হতে পারে, ধরো কোনো একটা প্ল্যান্ট আছে, কোনো প্ল্যান্টের মধ্যে অনেক সেকশন থাকতে পারে, অনেকগুলো সেকশন থাকতে পারে, একটা প্ল্যান্টের আন্ডারে অনেক সেকশন থাকে। এবার মক অডিট কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা সেকশনের আন্ডারে অনেকগুলো সাব সেকশনস থাকে, একটা সেকশনের আন্ডারে বেশ কিছু সাব সেকশনস থাকতে পারে। এবার এই মক অডিটের মানে হচ্ছে এই প্রত্যেকটা সাব সেকশনে কিছু কিছু লোক কাজ করে, ঠিক আছে, কিছু কিছু ব্যক্তি প্রত্যেকটা সাব সেকশনে কাজ করে। এবার মক অডিটের মানে হচ্ছে যে এই প্রত্যেকটা সাব সেকশনে যারা কাজ করছে তারা একটা সেকশনের লোক হয়তো অন্য সেকশনে গেল, এই সেকশনে ধরো এ সেকশনের লোক বি সেকশনে গেল, বি সেকশনের লোক ধরো সি সেকশনে গেল, সি সেকশনের লোক হয়তো এ সেকশনে এলো। ঠিক আছে, দিয়ে তারা ভিজিট করে করে দেখলো যে কার সেকশনে কি ধরনের সেফটি কমপ্লায়েন্স বজায় রাখা হচ্ছে বা সেফটি স্ট্যান্ডার্ড কিরকম আছে সেটাকে তারা অ্যাসেস করে দেখবে। ঠিক আছে, মানে নিজেদের সেকশনেরটা নিজেরা মেজার না করে অন্য সেকশনের লোক এসে সেটাকে দেখে গেল এবং তারপরে তারা বিচার করে বললো যে এই সমস্ত সেফটি রুলস সেখানে ভায়োলেটেড হচ্ছে বা এই সমস্ত সেফটি স্ট্যান্ডার্ড সেখানে ঠিকমতো করে মেনে চলা হচ্ছে না। এই ধরনের যে অডিট, এই অডিটগুলোকে বলা হয়ে থাকে মক অডিট। এর উদ্দেশ্যটা কি? মক অডিটের উদ্দেশ্য হচ্ছে যে এক সেকশনের লোক যখন আরেক সেকশনে গিয়ে মেজার করছে বা দেখছে তখন তারা নিশ্চয়ই বায়াসড থাকছে না, মানে এ সেকশনের যারা আছে তারা তো আর বি সেকশনে কাজ করে না, ঠিক আছে, বি সেকশনের যারা আছে তারা তো আর সি সেকশনে কাজ করে না, তাহলে তাদের যে মতামতগুলো হবে সেই মতামতগুলোর মধ্যে কোনো বায়াসিং থাকবে না। ঠিক আছে, তারা একটা নিরপেক্ষভাবে মতামত দেবে যে সেফটি সংক্রান্ত এই সমস্ত রেগুলেশনস গুলো বা এই সমস্ত স্ট্যান্ডার্ডস গুলো এখানে ঠিকমতো মেনে চলা হচ্ছে না, এগুলোর রেকটিফিকেশন দরকার। তো এইভাবে এই সেকশনগুলোর মধ্যে নিজেরা কিছু মক অডিট পারফর্ম করার ফলে কি হবে না, এই যা সেফটি রেগুলেশনস যেগুলো স্ট্যান্ডার্ডস যেগুলো থাকা দরকার সেগুলো যদি না থাকে সেগুলোর কারেক্টিভ অ্যাকশনস খুব দ্রুততার সঙ্গে নেওয়া সম্ভব হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মক অডিট পারফর্ম করার মেন উদ্দেশ্য। বুঝা গেল? মক অডিটে এটাই হচ্ছে মক অডিট। যেরকম কোনো জায়গায় মক টেস্ট দিয়ে অ্যাকচুয়াল টেস্টের জন্য মানুষ প্রিপেয়ার্ড হয়, সেরকম ভাবে এখানে মক অডিটের মাধ্যমে অ্যাকচুয়ালি যে সেফটি অডিট যখন হবে তার জন্য যেন সেই সেকশনটা প্রিপেয়ার্ড থাকে। কারণ এই যে মক অডিট গুলো নিজেদের সেকশনের মধ্যে কম পারফর্ম হলো, এটা হলো একটা কোনো একটা সেকশন, তার মধ্যে এই সমস্ত সাব সেকশন গুলো করলো। এবার যখন এই প্ল্যান্টের যে হেড যে সেফটি অফিসার যখন আসবে তখন এই মক অডিট গুলো হয়ে থাকলে কি হবে না, তখন এই সেফটি অফিসার এসে তাদের সামনে কিন্তু অনেক ভুল ত্রুটি যেগুলো তারা অনেক ঠিকঠাক দেখাতে পারবে যে অনেক ভুল ত্রুটি তারা অলরেডি মানে সামলে নিয়েছে, অলরেডি তারা রেকটিফাই করে নিয়েছে, এটা তারা প্রমাণ করতে পারবে বা এটা তারা উপস্থাপিত করতে পারবে। ঠিক আছে, মক অডিট গুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা। এগুলো জেনারেলি যে কোনো প্ল্যান্টেই তোমরা যখন কাজ করবে তখন দেখতে পাবে। নেক্সট হচ্ছে সেফটি কোঅর্ডিনেটর। ঠিক আছে, সেফটি কোঅর্ডিনেটর এটার মানেটা কি না, ওয়ান that is equal in importance, rank or degree in condition of being safe, freedom from danger, risk or injury। ঠিক আছে, মানে এটা হচ্ছে এমন একজন পার্সোনেল
যাকে একটা একটা র্যাঙ্ক অথবা একটা ডিগ্রি প্রোভাইড করা হয়েছে, একটা পার্টিকুলার র্যাঙ্ক তাকে দেওয়া হয়েছে, সাপোজ সেফটি অফিসার বা সেফটি, যেরকম সেফটি অফিসার থাকে সেরকমই একজন সেফটি কোঅর্ডিনেটর। ঠিক আছে, তার দায়িত্ব হচ্ছে যে এই সেফটি সংক্রান্ত যাবতীয় যা প্রসিডিওরস গুলো আছে, মক অডিট হোক বা সেফটি অডিট হোক বা ইন্সপেকশন হোক, এই সমস্ত প্রসেসগুলো যেন ঠিকঠাকভাবে হয়ে থাকে সেইগুলোর ব্যাপারটাকে কোঅর্ডিনেট করা, সেগুলোর মধ্যে একটা মেলবন্ধন করা, এটাই হচ্ছে সেফটি কোঅর্ডিনেটরের কাজ। এগুলো করার একটাই উদ্দেশ্য, যাতে প্ল্যান্টের মধ্যে যাবতীয় সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো ঠিকঠাক মতো মেনে চলা হয় এবং যদি কোনো আনসেফ বা হ্যাজার্ডাস কন্ডিশনস থাকে সেটাকে যত দ্রুত সম্ভব রেকটিফাই করা হয়। নেক্সট কিছু কিছু টার্মস আছে, যেরকম হচ্ছে সেফটি স্ট্র্যাটেজি। সেফটি স্ট্র্যাটেজি কথাটার মানে কি না, ইট ইজ দ্য অ্যাক্ট অফ বিং সেফ, আন্ডারস্ট্যান্ড how strategy affects structure and how choice of structure affects efficiency and effectiveness. ঠিক আছে, মানে সেফটি স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে হচ্ছে একটা একটা দিক নির্দেশ করা হবে যার মাধ্যমে, ঠিক আছে, তা এর মাধ্যমে কি হবে, সেফটি স্ট্র্যাটেজি তৈরি করলে তার মাধ্যমে অ্যাকচুয়ালি সেফ থাকা যাবে। ঠিক আছে, সেফ থাকা যাবে এবং তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এই সেফটি যে পলিসিগুলো নেওয়া হচ্ছে বা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেগুলো কতটা এফেক্টিভ এবং কতটা এফিশিয়েন্ট, সেটাকে শুধুমাত্র ফলো করাই নয়, সেটাকে নিজে আত্মস্থ করতে হবে, মানে সেটাকে ফিজিক্যালি বুঝতে হবে যে সেফটি স্ট্যান্ডার্ডসগুলো কেন মেনে চলা দরকার, সেগুলো সবার মধ্যে সেই ব্যাপারটাকে ইনকর্পোরেট করতে হবে, সমস্ত এমপ্লয়ির মধ্যে সেই ব্যাপারটাকে ঢুকিয়ে দিতে হবে যে সেফটি মেনে চলাটা কেন জরুরি। ঠিক আছে, এটাই হচ্ছে সেফটি স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে আনসেফ অ্যাক্টস। আনসেফ অ্যাক্টস এগুলো কি না, অ্যাকশনস দ্যাট উইল লিড টু পোটেনশিয়াল ইনজুরি, লস অফ টাইম অর প্রপার্টি ড্যামেজ। ঠিক আছে, এটা হবে প্রপার্টি ড্যামেজ। এই আনসেফ অ্যাক্টস মানে কি, এটা হচ্ছে একটা অ্যাকশন, মানে এটা এমন কাজ যেটার মাধ্যমে, যে কাজ করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, আনসেফ অ্যাক্ট মানে হচ্ছে এমন অ্যাক্ট যেটা করলে সেফটি নষ্ট হয়, সেফটি নষ্ট হলে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট থেকেই ইনজুরি হতে পারে, টাইম লস হতে পারে। ধরো কোনো প্ল্যান্টের ক্ষেত্রে কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেই জায়গায় যে প্রোডাকশনটা হচ্ছিল সেটা তো হ্যাম্পার্ড হবে, তাতে কি হবে, লস অফ টাইম হবে এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে প্রপার্টিও ড্যামেজড হবে। ঠিক আছে, তো আনসেফ অ্যাক্টস কিছু কিছু আছে যেগুলো কিন্তু আইডেন্টিফাই করাটা খুব জরুরি, সেগুলো যেন কেউ না করে সেই ব্যাপারে সকলকে সচেতন করে তুলতে হবে। ঠিক আছে, আনসেফ অ্যাক্টস, আনসেফ অ্যাক্টস যার মাধ্যমে সেফটি নষ্ট হতে পারে। এরকম আনসেফ অ্যাক্টস এর যদি আমরা কিছু উদাহরণ দিই, আনসেফ অ্যাক্ট মানে হচ্ছে ধরো কোনো জায়গায় তোমরা দেখবে যে কোনো লাইনে যখন কেউ কাজ করে, কোনো লাইনে ধরো পোল, সেই পোলের মাথায় উঠে কাজ করতে হবে। ঠিক আছে, পোলের মাথায় তার আছে, ইনসুলেটার, সেখানে তার এরকম বেরিয়ে থাকে। ঠিক আছে, এবার ধরো কোনো কারণে এই লাইনে ব্রেকডাউন হয়েছে, তাহলে এটা একটা ব্রেকডাউন কন্ডিশন। তাহলে সেই ব্রেকডাউন কন্ডিশনে এই লাইনটাকে ধরো দেখা গেল যে এই উপরে এই পোলের মাথায় একটা ধরো ইনসুলেটার ড্যামেজড হয়ে গেছে, একটা ইনসুলেটার ধরো ড্যামেজড হয়ে গেছে, সেই ইনসুলেটারটাকে চেঞ্জ করতে হবে। এবার পোলে যারা উঠবে কাজ করতে, তারা যদি কোনো সেফটি মেজার্স না নিয়ে সরাসরি পোলে উঠে পড়ে এবং কাজ করতে লাগে, তার থেকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো কাজ করবার আগে কি করতে হবে, কাজ করার আগে তাদের কাছে থাকে একটা ডিসচার্জ রড। কি থাকে, একটা ডিসচার্জ রড থাকে। এই ডিসচার্জ রডের মাধ্যমে, এই ডিসচার্জ রডের মাধ্যমে তারা নিচ থেকে দাঁড়িয়েই, একটা রড থাকে ইনসুলেটেড এবং সেখান থেকে একটা কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের মাধ্যমে তারা কি করবে না, সেই কন্ডাক্টরটাকেই লাইনে ফার্স্টে টাচ করাবে। ঠিক আছে, লাইনে ফার্স্টে টাচ করাবে, সেই টাচ করানোর ফলে কি হবে, এই এই যে লাইনের মধ্যে যে জমে থাকা চার্জ, সেটা যখনই এই কন্ডাক্টরটাকে টাচ করালো বা এই ডিসচার্জ রডকে যখনই এর মাথায় টাচ করালো, তখনই কিন্তু এই লাইনের মধ্যে যে জমে থাকা চার্জ সেটা কিন্তু গ্রাউন্ডে চলে গেল। তাহলে এই লাইনের মধ্যে আর কোনো জমে থাকা চার্জ বা স্টোরড চার্জ থাকলো না।
তখন সে গিয়ে এ করে কাজ করতে পারে। এখন অনেক সময় দেখতে পাবে কোনো কোনো মেনটেনেন্স পার্সোনেল হয়তো এই সেফটি ডিসচার্জ রড ইউজ করছে না। সেফটি ডিসচার্জ রড এরকম রড থাকে, তার মাথায় একটা এরকম ক্ল্যাম্পের মতো থাকে, ঠিক আছে, ক্ল্যাম্পের মতো একটা থাকে। সেই ক্ল্যাম্পটাকে যখনই টাচ করায় লাইনে, এই লাইনে যখনই টাচ করাবে তখনই এই লাইনের মধ্যে জমে থাকা চার্জটা এটা গ্রাউন্ড হয়ে যায়। এই সেফটি রডের একটা গ্রাউন্ড করার একটা জায়গা থাকে, তার মাধ্যমে এটা গ্রাউন্ডে চলে যায়। কিন্তু যদি এটা কেউ সেফটি রড ব্যবহার না করে, সেটা কি হলো, সেটা একটা আনসেফ কন্ডিশন হলো। তাহলে যদি কোনো মেনটেনেন্স পার্সোনাল যদি এই ধরনের কাজ করে, তার থেকে তার দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে এই লাইনটা যেটা ব্রেকডাউন হয়েছিল সেটা সারাতে আরো বেশি সময় লাগবে। অলরেডি তো ব্রেকডাউন ছিল, তার উপরে যদি দুর্ঘটনা ঘটে এটা সারাতে আরো বেশি সময় লাগবে, মানে লস অফ টাইম হবে এবং তার সঙ্গে সঙ্গে লস অফ ইকুইপমেন্টসও হতে পারে, ঠিক আছে। আবার ধরো সাবস্টেশনে যারা অপারেটরের কাজ করে, তারা যখন কোনো আইসোলেটারকে অপারেট করে, আইসোলেটার অন অফ করে, তাদের জন্য স্পেশাল টাইপের একটা গ্লাভস হয়, হ্যান্ড গ্লাভস হয়, ঠিক আছে, হ্যান্ড গ্লাভস একটা থাকে, সেই হ্যান্ড গ্লাভস তাদেরকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, তারা হয়তো সেই হ্যান্ড গ্লাভস ব্যবহার করলো না, স্পেশাল টাইপের কিছু হ্যান্ড গ্লাভস থাকে যার ইনসুলেশন একটা ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, যেটা একটা প্রপার ইনসুলেশন থাকে তার মধ্যে, যেটা কিনা একটা পার্টিকুলার লেভেল অফ ভোল্টেজ পর্যন্ত সেটা উইথস্ট্যান্ড করতে পারে। নর্মাল হ্যান্ড গ্লাভস নয়, প্রপার রাবার গ্লাভস থাকে, ঠিক আছে। তো সেইটা ব্যবহার যদি কেউ না করে তাহলে কি হবে, তা সেই খালি হাতে যদি সে কোনো একটা আইসোলেটারকে অপারেট করতে যায়, সেটা কি, সেটা একটা আনসেফ কন্ডিশন, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনসেফ কন্ডিশন। তাহলে এই সমস্ত আনসেফ অ্যাক্ট, সরি, এগুলো হচ্ছে একটা আনসেফ অ্যাক্ট, কন্ডিশন নয়, এগুলো হচ্ছে একটা আনসেফ অ্যাক্ট, মানে মানুষের কাজ যেগুলো কিনা আনসেফ। তাহলে এই আনসেফ অ্যাক্টস গুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের আনসেফ অ্যাক্টস করতে পারে মানুষ, এবং সেই সমস্ত আনসেফ অ্যাক্টস গুলো যেন মানুষ না করে, সেই কারণে তাকে যতটা সম্ভব সচেতন করে তুলতে হবে, ঠিক আছে। এটা কাদের কাজ হবে, এটা হচ্ছে যখন তোমরা কোনো প্ল্যান্টে কাজ করবে, সুপারভাইজারের কাজ করবে, তখন কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি হবে তোমাদের আন্ডারে যে সমস্ত ওয়ার্কিং পার্সোনেলসরা থাকবে তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তোলা, যে তারা কি কি আনসেফ অ্যাক্ট যেন কোনোভাবেই না করে, সেই ব্যাপারে বারবার তাদেরকে ট্রেনিং দেওয়া, বারবার সচেতন করা, এগুলো হচ্ছে তোমাদের কাজের মধ্যেই পড়বে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সেফটি, এটা একটা টার্ম। এটা কি না, দ্য এমপ্লয়ার্স আর রিকোয়ার্ড টু মিট হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডস ইন দ্য ওয়ার্কপ্লেস, ঠিক আছে। কিছু কিছু দায়িত্ব যারা নিয়োগকর্তা, যে সংস্থা তাকে নিয়োগ করছে, তাদেরও তো কিছু দায়িত্ব আছে, যে যারা কাজ করবে ওয়ার্ক সাইটে, যারা কাজ করবে তাদের যেন শারীরিক দিক থেকে বা হেলথের দিক থেকে এবং সেফটি স্ট্যান্ডার্ডের দিক থেকে যথাযথ কোয়ালিটিগুলো সেখানে মেনটেন থাকে, ঠিক আছে। সব তো আর তারা নিজেরা সারাতে পারবে না, যারা অথরাইজড পার্সন, ধরো অপারেটর, তাকে একটা সাবস্টেশনের ডিউটি দেওয়া হলো যে তুমি সাবস্টেশনের ডিউটি করো, সেখানে সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার অন অফ, এই সমস্ত কার্যকলাপগুলো ঠিক মতো করে করো, কিন্তু সেখানে কিছু সেফটি যে কন্ডিশন বা হেলথ রিলেটেড যে কন্ডিশন, যেমন ধরো সেখানে লাইট, ফ্যান, ওয়্যারিং, এই সমস্ত সাবস্টেশনের মধ্যে যেন ঠিকঠাক থাকে, কোনো আনসেফ কন্ডিশনস যেন না থাকে, সেগুলোকে মনিটর করা কিন্তু এমপ্লয়ারেরও দায়িত্ব, ঠিক আছে। শুধু যে যারা কাজ করছে তাদেরই দায়িত্ব নয়, সংস্থার যারা নিয়োগকর্তা তাদেরও সেফটির দিক থেকে কিছু দায়িত্ব নিশ্চয়ই আছে। তো তাদেরও যে দায়িত্ব মেনে চলাটা উচিত, সেগুলো হচ্ছে ওয়ার্কশপ সেফটি এর মধ্যে পড়বে, ঠিক আছে। এগুলোই হচ্ছে ওয়ার্কশপ সেফটি, সেই স্ট্যান্ডার্ডগুলো মেনে চলাটা এমপ্লয়ারেরও রেসপন্সিবিলিটি। এবং তারপরে হচ্ছে আরেকটা টার্ম, যেটার নাম হচ্ছে কি ওয়ার্কার্স কম্পেনসেশন। ওয়ার্কার কম্পেনসেশন মানেটা হচ্ছে পেমেন্টস রিকোয়ার্ড বাই ল টু বি মেড টু অ্যান এমপ্লয়ি হু ইজ ইনজিওর্ড অর ডিসেবলড ইন কানেকশন উইথ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এর মানেটা কি, মানে ধরো কোনো সংস্থায় কেউ কাজ করতে গিয়ে কোনো কর্মী যদি কোনো কারণবশত দুর্ঘটনার কবলে পড়ে অথবা তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিছু রুলস আছে বা কিছু ল আছে, কিছু আইন আছে, যে আইন মোতাবেক কি বলছে, যে এমপ্লয়ার তাকে কিন্তু কম্পেনসেট করতে হবে, ঠিক আছে, তাকে কিছু কম্পেনসেশন মানে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা বা চিকিৎসা ক্ষেত্রে কিছু সহযোগিতা, এইগুলো কিন্তু করতে হবে। এগুলো হচ্ছে ওয়ার্কার কম্পেনসেশনের মধ্যে পড়ে, এবং এগুলো কিন্তু যে সংস্থা, যে নিয়োগকর্তা,
তাদের ইচ্ছার উপরে নির্ভরশীল নয়, এগুলো হচ্ছে একদম স্ট্রিক্টলি এনফোর্সড বাই ল, এগুলো আইন অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, একদম যদি কোনো সংস্থা যদি বলে যে তার কর্মী আহত হয়েছে বা তার মানে ডিসেবলড হয়ে গেছে, তার কোনো আর্থিক দায়ভার অথবা কোনো চিকিৎসার দায়ভার তারা নেবে না, সেক্ষেত্রে কিন্তু স্যার আইনি জটিলতার মধ্যে পড়বে বা আইন সে উল্লঙ্ঘন করবে। ঠিক আছে, তো এটা কেউই করে না। এগুলো হচ্ছে ওয়ার্কার কম্পেনসেশন, এটা হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে সেফটির সঙ্গে খুব গভীরভাবে রিলেটেড। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের টার্মস গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম, বিভিন্ন ধরনের টার্মস নিয়ে আমরা ডিসকাস করলাম আজকে, সেফটি রিলেটেড বিভিন্ন টার্মস। ঠিক আছে, এবারে নেক্সট যেটা টপিক আছে সেটা হচ্ছে আইই অ্যাক্ট এবং স্ট্যাটুটরি রেগুলেশনস ফর সেফটি অফ পার্সনস অ্যান্ড ইকুইপমেন্টস। এটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী সেফটির দিক থেকে, মানে কার কার সেফটি, যারা হচ্ছে ওয়ার্কিং পার্সোনেলস এবং যে ইকুইপমেন্টস উভয়েরই সেফটির দিক থেকে কি কি রেগুলেশনস আছে যেগুলো মেনে চলাটা জরুরি। ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাস করব। তার আগে আমি একটু জেনে নিই যে এই সমস্ত টার্মিনোলজিস যেগুলো তোমরা আজকে জানতে পারলে, তার মধ্যে কারোর কোনো ডাউট আছে কিনা বলো, তার মধ্যে কারোর কোনো ডাউট আছে কিনা বলো। দীপঙ্কর মন্ডল। স্যার হ্যাজার্ড মানে টাকা বলে দেন তো। হ্যাজার্ড মানে হচ্ছে, হ্যাঁ, হ্যাজার্ড মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে বিপদ ঘটতে পারে। ঠিক আছে, হ্যাজার্ড মানে বিপদ ঘটাতে পারে এরকম একটা সম্ভাবনা, তাকেই আমরা বলবো হ্যাজার্ড। ঠিক আছে, যেমন একটা ধরো কেবিল আছে, কেবিলের মধ্যে যদি পাংচার হয়ে থাকে অনেক জায়গায়, কেবিলের মধ্যে তোমরা নর্মাল কেবিলের ছবি তো দেখতেই পারো, আমি একটা পাংচার কেবিলের একটা ছবি দেখাই তোমাদের। ড্যামেজড কেবিল বলি, ড্যামেজড কেবিল। এই দেখো, এটা একটা কেবিল, এটা ধরো একটা কেবিল আছে, হ্যাঁ, এরকম একটা কেবিল আছে। এটা কি নর্মাল কেবিল কি এরকম থাকে? কেবিলের মধ্যে দেখো এরকম বিভিন্ন ফেজের যে কন্ডাক্টার্স গুলো আছে, তারও আবার ইনসুলেশন খারাপ হয়ে গেছে। একে তো এমনিতে উপরে একটা কালো রঙের ইনসুলেশন ছিলই, তার ভেতরে আবার যে কন্ডাক্টার গুলো তাদের উপরে যে ইনসুলেশন, সেগুলোও খারাপ হয়ে গেছে। তাহলে এইরকম একটা কেবিল যদি তোমার মানে প্ল্যান্টের মধ্যে চলে, তাহলে এটাকে কি বলবে তুমি? এর থেকে কি মানে এটা কি চললে, ধরো লাইনটা চলছে, তোমার যে লোডটা চালানোর কথা সেটাও হয়তো চলেই যাচ্ছে, কিন্তু এটা এইরকম ভাবে তুমি যদি চালাও, সেটা কি আদৌ মানে জাস্টিফাইড? এটা জাস্টিফাইড নয়, এটা থেকে বিপদ ঘটতে পারে। এ থেকে বিপদ ঘটতে পারে মানে কেউ যদি এখানে কোনো কারণবশত পা দিয়ে দেয়, সে তার বডির মধ্যে ইলেকট্রোকিউটেড হতে পারে সে। ঠিক আছে, এবং এর থেকে কিন্তু শর্ট সার্কিট যদি কোথাও হয়ে যায়, একটা শর্ট সার্কিট পাথ যদি এখানে পেয়ে যায়, হিউজ কারেন্ট ফ্লো করবে, এবং যদি আমাদের যে মেজারিং প্রোটেক্টিভ ডিভাইস যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক অপারেট না করে, তার থেকে আগুন লেগে যেতে পারে। তাহলে এই সামান্য একটা হ্যাজার্ড থেকে একটা বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাহলে এটা হলো একটা কিসের উদাহরণ? এটা হলো একটা হ্যাজার্ডের উদাহরণ। ঠিক আছে, এটা হলো একটা হ্যাজার্ডের উদাহরণ। আর একটা হ্যাজার্ডের উদাহরণ কেউ বলতে পারবে? দীপঙ্কর মন্ডল, তুমি একটা হ্যাজার্ডের উদাহরণ দিতে পারবে? ইলেকট্রিক্যাল সেফটি নষ্ট হতে পারে এরকম একটা উদাহরণ আর কেউ? একটু ভাবো তোমরা। জগদীশ মুর্মু, একটা হ্যাজার্ডের উদাহরণ দাও, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের একটা উদাহরণ দাও যেটা থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেটা বললাম সেগুলো বাদে তোমার চারিপাশে দেখেছো এরকম কিছু? বলো। স্যার কোন জায়গায় যদি ইলেকট্রিসিটি তার পড়ে যায়, মানে সেই সমস্ত, তার যদি স্যার কোন জায়গায় যদি তার পড়ে যায়, তার যদি ঝুলে পড়ে যায়, পড়ে গেলে তো সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যদি তোমার এলটি লাইনের, লো টেনশন লাইনের যে তার পড়ে যায়, অনেক সময় তার পড়লেও হয়তো মানে সার্কিট ব্রেকার তো থাকে না, এলটি লাইনে আমাদের ফিউজ থাকে, তো ফিউজ হয়তো অনেক সময় অপারেট করে না। ঠিকই বলেছো, তাহলে এই তার পড়ে থাকে দুর্ঘটনা কিন্তু বিপদ ঘটতেই পারে। তাহলে এটা একটা হ্যাজার্ড হতে পারে, এটা একটা হ্যাজার্ড হতে পারে। আর কোনো হ্যাজার্ড বলতে পারো? ঘরের মধ্যে তোমরা যে কাজ করো সেখানে কোনো হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড? স্যার কোনো ওপেন ওয়্যার যদি কোনো মানে কিছু ওয়াটার বডির কাছে, ওয়াটার বডির কাছে যদি কোনো, ঠিক বলেছো, ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবার হচ্ছে ওয়াটারের কাছে যদি আমাদের
কোনো ওপেন কোনো কন্ডাক্টর যদি থাকে, ঠিকই বলেছো, ওপেন কন্ডাক্টর থেকে যদি কোনো কারণে টাচ হয়ে যায় সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আরো কিছু উদাহরণ, যেটা হচ্ছে তোমরা প্লাগের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাও প্লাগে কি করা হয়। লুজ নাকি হ্যাঁ, লুজ কানেকশন থেকে লুজ অনেক সময় ফিটিং। লুজ কানেকশন থেকে অনেক সময় স্পার্কিং হতে পারে। আবার অনেক সময় দেখবে যে অনেক সময় যে প্লাগ থাকে, আমাদের যে প্লাগ পয়েন্ট, সেই প্লাগ পয়েন্টে আমাদের কি লাগানো উচিত, তার কি কানেক্ট করা উচিত, সেখানে আমাদের প্রপার যে প্লাগের মধ্যে যে কানেক্টার সেগুলোকেই আমাদের লাগানো উচিত। 3 পিন প্লাগ বা এগুলো আমাদেরকে প্রপার পিনযুক্ত কানেক্টারই সেখানে লাগানো উচিত। কিন্তু অনেক সময় কি করা হয়, প্লাগের মধ্যে আমরা কোনো কানেক্টারকে সরাসরি কানেক্ট না করে হয়তো দুটো তারকে আমরা কানেক্ট করে দিলাম, নর্মাল তার, হয়তো আমরা তারের দিকটা তারটাকে ছিলে নিয়ে আমরা হয়তো এই প্লাগের দুটো যে হোলস আছে সেখানে আমরা কানেক্ট করে দিলাম। এটা কি সেফ কন্ডিশন? এটা কিন্তু কোনো সেফ কন্ডিশন, এটা হচ্ছে একটা আনসেফ কন্ডিশন। ঠিক আছে, এটা একটা আনসেফ কন্ডিশন। আবার অনেক সময় দেখবে যে তার মাটিতে বিছানো আছে, মাটির ওপরে এরকম কন্ডাক্টর ধরো বিছানো আছে, হ্যাঁ, মানে কোন একটা তার এমনি মাটি ফ্লোরের ওপর দিয়ে এরকম তার নিয়ে চলে যাওয়া হয়েছে। ঠিক আছে, তা এটা একটা কি কন্ডিশন, এর থেকে কিন্তু বিপদ ঘটতে পারে। এটা হচ্ছে একটা দুর্ঘটনার কারণ, এটা একটা হ্যাজার্ড হতে পারে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমের হ্যাজার্ডাস কন্ডিশনস কিন্তু আমরা ইলেকট্রিসিটি ক্ষেত্রে দেখতে পাই। তোমরা পারিপার্শ্বিক, তোমরা ডোমেস্টিকের ক্ষেত্রে এরকম বিভিন্ন দেখতে পাচ্ছ, নিজেরাই বুঝতে পারছো কি কি হ্যাজার্ডাস কন্ডিশন হতে পারে। এরকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো কত রকমের হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন হ্যাজার্ডাস কন্ডিশনস এবং তার থেকে কি বিপদ ঘটতে পারে সেগুলো আমরা পরের দিন ক্লাসে ডিসকাস করব। তার আগে আমরা বিভিন্ন যে আইই রুলস, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কি কি সেফটি রেগুলেশনস গুলো মেনে চলা উচিত কাদের জন্য, না পার্সনস এবং ইকুইপমেন্টসের জন্য, সেগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে ক্লাসে আমরা এইটুকুই ডিসকাশন রাখলাম, নেক্সট ক্লাসে আমরা ওই জায়গা থেকে ডিসকাশন স্টার্ট করব।